বছরের মাঝামাঝি আলোচনা তুঙ্গে থাকা রাসেলস ভাইপার যেন হঠাৎ উধাও। আংশিক তথ্য প্রচারে ছড়ায় আতঙ্ক, বলছেন কীটতত্ত্ববিদ। শীত শেষে দেখা মিলতে পারে আবারও। প্রকৃতি যখন সাপের আশ্রয়স্থলকে আঘাত করে তখন সাপ কি করে? বেরিয়ে এসে সে শেল্টার খোঁজে। আর এই শেল্টার কোথায়? মানুষের বাড়ি ঘর আশপাশে, যেখানে পানি উঠেনি এখনো। অফিসকে রীতিমতো বাসভবন বানিয়েছেন কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক। নিয়োগ, বদলি, বাণিজ্য সহ সরকারি বরাদ্দ হাতিয়ে নেওয়ার অভিযোগ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চট্টগ্রামে সংঘবদ্ধ গরু চোর চক্রের সন্ধান। ধরাছোঁয়ার বাইরে মূল হোতা, গ্রেপ্তারকৃতরা জানালো চুরির কৌশল। আমি মনে বুঝাইতে পারছি যে গরুগুলো আমি ফেরত পাবো। দেখা যাচ্ছে যে পুলিশ অনেক কষ্ট করে চোর ধরতেছে, ওনারা জামিনে বেরিয়ে আবার চুরি ডাকাতি করতেছে। এগুলো একটা 2 লাখ টাকার উপরে গরু, কিন্তু ওরা কোনোটা 50,000, কোনোটা 1 লাখ টাকায় যেভাবে পেয়েছে সেভাবে বিক্রি করে দিয়েছে। অগ্রহায়ণের শিশির ভেজা ভোর জানান দিচ্ছে শীতের আগমনী। চুয়াডাঙ্গায় খেজুরের রস সংগ্রহের ধুম, গুড় তৈরির ব্যস্ততা গাছিদের। জয়পুরহাটে বাড়তি দামেও মিলছে না আলুর বীজ ও সার। ফলন ব্যাহত হওয়ার শঙ্কা। সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। ঘোড়া বেচা কেনার অন্যতম হাট জামালপুরের তুলসীপুর। দেশি, মিশ্র ও তাজি জাতের প্রতি বেশি আকর্ষণ। মেলে 3,000 থেকে 1.5 লাখ টাকা। বড় ঘোড়া পাওয়া যায়, বাচ্চা ঘোড়া পাওয়া যায়, ঘুড়ি ঘোড়া পাওয়া যায়, টাটু ঘোড়া পাওয়া যায়। কেউ শক্তি পরীক্ষা করতেছে, কেউ চেহারা স্রোত দিয়ে নিতেছে। প্রত্যেকটা আড়ে আহি 4টা-5টা করে নিয়ে আহি, বেচা কিনি করি, আবার 2টা করে কিনেও নিয়ে যায়। সিরিয়ার আলেপ্পোতে সেনা আর বিদ্রোহীদের তুমুল লড়াই, 200 ছাড়িয়েছে প্রাণহানি। দামেস্কে হামলা জোরদারের হুঁশিয়ারি তেল আবিবের। জয় দিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ অভিযান শুরু করল বাংলাদেশ। তামিমের শতকে আফগানিস্তানকে 45 রানে হারিয়েছে টাইগার যুবারা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, ভয়ঙ্কর বিষধর সাপ রাসেলস ভাইপারের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। চলতি বছরের মে-জুন মাসে আলোচনায় সবার উপরে থাকা এই সাপ হঠাৎ করেই যেন উধাও হয়ে গেছে। কোনো মহলেই নেই কোনো আলাপ আলোচনা। রাসেলস ভাইপার তাহলে হারালো কোথায়? সেই খবর জানার চেষ্টা করেছেন সহকর্মী তাজনুর ইসলাম। ছবি তুলেছেন নাহিদ হোসেন। এখানে যেহেতু রাসেল ভাইপার আসছে, আর ওই এলাকায় অনেক সাপই আছে, কারণ এটা থাকতেই পারে কোন হালে আছে, কি আশেপাশে, এটা তো যখন একজনের সামনে পড়ে তখন সে দেখা যায়। বিষধর সাপ রাসেলস ভাইপার ধরে দেশব্যাপী পরিচিতি পাওয়া সাপুড়ে মিনু ঢালি বলছিলেন, গেল জুনে এই জায়গা থেকেই বিশাল সাইজের একটি রাসেলস ভাইপার ধরেছিলেন তিনি। শরীয়তপুরের সখীপুর থানার উত্তর তারাবুনিয়ায় মুখে মুখে এখনো সেই গল্প। আমার বাড়ির পাশে বাজার গাছের ওই বলখলারা একটা ধরছে 3.5 মতো রাসেল বাজার সাপ। এরপর আরেকটা মারি লেছে ভিডিয়া, পরে এই হ্যান্ডকারটা ধরছে মিনু ডালি। মাথাটা চিকুন আর লেন্সুটা চিকুন আর প্যাটার্নি গোল, এর ভিতরে চোখ সবাই হচ্ছে যে রাসেল ভাইপার। মাত্র 5 মাস আগেও দেশের সব গণমাধ্যমে শিরোনামের শীর্ষে ছিল রাসেলস ভাইপার প্রসঙ্গ। জুনের পর এ বিষয়ে আর কোনো খবর দেখা যায়নি কোথাও। 27 জেলায় ছড়িয়ে পড়া সাপটি তবে কোথায় গেল? দেখলে মনে করেন ভয় করে আমরা দিয়ে দৌড়, আমরা মনে করেন কাছে দৌড়, আরে হাফ তো হাফ, আরে সব বোনাস, এই হাফের লেগে আমরা থাকতাম না। তারাবনের স্টুডেন্টকে আমি 1 সপ্তাহ রাত্রে ঘুমাইতাম নৌকার ভিতরে। এও মানুষ বয়ে থাকতো লাইট লিয়া, আবার আয় কিনা নদীতে এমন সরস্য ফলতা নদীতে ভাঙে, নদীর হেভের গিয়ে থাকতাম, তখন হালায় বাহায় লইয়া যাবার বলো গেলে এমন ভয় পাইছি সাপের। পদ্মার মাঝে ভেসে ওঠা বিশাল চর তারাবুনিয়া, আশপাশ মিলিয়ে এখানে বসত কয়েক হাজার মানুষের। বিষাক্ত সাপ রাসেলস ভাইপার ঝড় গেছে তাদের উপর দিয়েও। মনে মনে এখনো সেই ভয় আছে, তাই বলছিলেন এই কৃষক। আরে শোনা, এটার তো ভয় পাই, এই রাসেল ভাইপারের কথা বলে এটা ভয় পাই মানে এই যে ইন্দুরের গদ, এই গদে মনে করেন আমি যেন কাটবো 1 ঘন্টায়, হেন কাটি 3 ঘন্টায়, তারপরে একটু সেরবা খাই, কারণ মরণের ডর সবাই করে।
গবেষকরা বলছেন মার্চ, এপ্রিল, মে মাস রাসেলস ভাইপারের প্রজননের সময়। বর্ষায় সাপের আবাসস্থলে পানি উঠলে তারা অনেক সময় ডাঙ্গায় চলে আসে। বিষধর চন্দ্রবোড়া সাপ আক্রমণাত্মক না হলেও সামাজিক মাধ্যমে উল্টো তথ্য প্রচার করা হয়েছে, ফলে কেবলই বেড়েছে আতঙ্ক। মানুষ যখন সাপের আশ্রয়স্থলকে আঘাত করে অথবা প্রকৃতি যখন সাপের আশ্রয়স্থলকে আঘাত করে তখন সাপ কী করে? বেরিয়ে এসে সে শেল্টার খোঁজে। আর এই শেল্টার কোথায়? মানুষের বাড়ি ঘর আশপাশে, যেখানে পানি উঠেনি এখনো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক জানালেন, শীত শেষ হলে কিংবা বর্ষার শুরুতে আবারও লোকালয়ে দেখা যেতে পারে অতি বিষধর এই সাপ। ভয় না পেয়ে বরং সতর্কতার সাথে তাদের এড়িয়ে চলার পরামর্শ এই কীটতত্ত্ববিদের। ফেসবুককে প্রচারণা অথবা ইউটিউবে প্রচারণা বাড়ানোর জন্য এমন নিউজ তারা প্রকাশ করে, তাদের কাটতি যেন বাড়ে। হ্যাঁ, সেটা আসলে আমাদের মনে হয় যে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে করা উচিত না। বাংলাদেশের মানুষ গুজব ছড়াতে পছন্দ করে, গুজব বিশ্বাস করতে পছন্দ করে, আর তখন এটি ব্যাপক আকারে ছড়িয়ে যায়, যেটি চন্দ্রবোড়া সাপ বা রাসেল ভাইপারের ক্ষেত্রে হয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় চন্দ্রবোড়া সহ যে কোনো সাপ নিধন না করার পরামর্শ দেন এই গবেষক। রাসেলস ভাইপার জ্বরে যখন কাঁপছিল দেশ, তখন ছিল আউশ ধান কাটার মৌসুম, আর এখন কাটা হচ্ছে আমন ধান। সময়ের হিসেবে এই 5 মাসে অনেকখানি কমেছে মানুষের আতঙ্ক। তবে কি রাসেলস ভাইপার নেই হয়ে গেছে? না, রাসেলস ভাইপার আছে, আতঙ্ক আর ভয় হয়ে মানুষের মনের গহীনে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, সখীপুর, শরীয়তপুর। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন এবং প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। গতকাল লোহাগাড়ায় নিহতের কবর জিয়ারত শেষে একথা জানান তারা। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বানও জানান দুই উপদেষ্টা। পরে সাইফুলের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হয়। সকালে লোহাগাড়া উপজেলার পুঠিবিলা এলাকায় পৌঁছান ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন তারা। নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন দুই উপদেষ্টা। আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটা ব্যক্তি হোক, সংগঠন হোক, তদন্ত চলছে। অনেকেই ধরা পড়েছেন সাসপেক্টেড যারা। সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কঠোর যেই বিষয়, এই বিষয়টা একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে। পরে নিহত সাইফুলের বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করেন দুই উপদেষ্টা। তুলে দেন নগদ অর্থ ও চেক। দেশকে অস্থিতিশীল করতে বিদেশি ষড়যন্ত্র চলছে দাবি করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। যে কোনো মূল্যে আমাদের গুজব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, সৌহার্দ্য যাতে বিনষ্ট না হয়, এক্ষেত্রে আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে। এদিকে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের 4 দিন পরও কোনো মামলা হয়নি। বিলম্বের কারণ জানালেন নিহতের বাবা। আমার ছেলেকে যে হত্যা করছে, এই হত্যার বিচারের ব্যাপারে এটা মামলা হবে। এটা কোনো রাজনৈতিক মামলা করবো না। যারা প্রকৃত আসামি, যারা এই জন্য জড়িত, এরা সঠিকভাবে যেন অন্তর্ভুক্ত হয়, সেজন্য আমরা একটু সময় নিচ্ছি। নির্মমভাবে কুপিয়ে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন স্থানীয়রা। কোনো দল দেখার বিষয় নেই, যে জড়িত আছে তাদের আমরা সবাই তাদের বিচার চাই, সুস্থভাবে বিচার চাই। আমরা যে অপরাধ করছে, অপরাধের সাথে যারা জড়িত আছে তাদের সুস্থ বিচার করে তাদের প্রশাসন সুষ্ঠুভাবে তদন্ত করে, সুষ্ঠু পুঙ্খানু তদন্ত করে এটা সুষ্ঠু বিচার আমরা চাই। গেল মঙ্গলবার সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশকে ঘিরে সংঘর্ষের এক পর্যায়ে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুলকে। এই ঘটনায় পুলিশের কাজে বাধা দান, ভাঙচুরের অভিযোগে 3টি মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছে 27 জন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ইসকন স্বৈরাচারের দোসর, তাদের নিষিদ্ধ করতে প্রয়োজনে আবারও শাপলা চত্বরে সমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। নেতারা বলেন, ইসকনের আড়ালে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে কড়া জবাব দেওয়া হবে। শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ থেকে এই হুঁশিয়ারি দেন হেফাজত নেতারা। অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে ইসকন আর মোদিকে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ আর ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার নামাজের পর হেফাজত ইসলামের সমাবেশ। দলটির নেতারা বলেন, বাংলাদেশ সকল ধর্মের নিরাপদ ভূমি, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য হাজার বছরের, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা ভারতে বসে একটি গোষ্ঠীকে দিয়ে দেশে দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা করছেন। বলেন, বাংলাদেশে হিন্দুদের সব ধরনের নিরাপত্তা দেবে মুসলমানরা। নেতাদের দাবি, ইসকন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না, তারা একটি সন্ত্রাসী সংগঠন। খেলা অনেক হয়েছে, বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম, কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাওহীদের জনগণ আবারও জেগে ওঠে। উগ্র সন্ত্রাসী ইসলামকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এই পর্যন্ত কোন একটা হিন্দুর গায়ে ফুলের টুকা পড়ে নাই। বাংলাদেশের হিন্দুরা মাতৃকুলের মতো নিরাপদে আছে। সমাবেশে হেফাজত নেতা মামুনুল হক বলেন, একজন আইনজীবীকে এভাবে প্রকাশ্যে হত্যার দৃশ্য দেখতে প্রস্তুত নয় বাংলাদেশ। এই ঘটনায় কেবল জড়িতরা নয়, ইন্ধন দাতাদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চরম নগ্ন হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে আহত ক্ষতবিক্ষত করে তুলেছে ভারত। আমরা ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি। বিক্ষোভ সমাবেশে অন্য বক্তারা বলেন, আগস্ট বিপ্লবের নায়করা এখনো মাঠে আছে, আগামী নির্বাচন পর্যন্ত তারা মাঠেই থাকবে বলে উল্লেখ করেন হেফাজত নেতারা। হিন্দু ভাইদেরকে মনে করে দিতে চাই, আপনাদের উপরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দ্বারা আক্রমণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করত। আমরা হেফাজত ইসলাম, মাদ্রাসা, আলেম ওলামায়ে কেরাম, আমরা আপনাদের পাহারাদারি করেছি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সরকারি অফিস কিন্তু রীতিমতো বাসভবন। অফিস কক্ষে রয়েছে রাত্রি যাপন সহ খাওয়া দাওয়ার সুব্যবস্থা। কার্যালয়ে এমন অনিয়মের অভিযোগ কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালক মোদাব্বের হোসেনের বিরুদ্ধে। এছাড়াও নিয়োগ, বদলি বাণিজ্য সহ বরাদ্দের টাকা নয়ছয়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ খতিয়ে দেখে কঠোর পদক্ষেপের তাগিদ সচেতন নাগরিক সমাজের। দেখে বোঝার কোনো উপায় নেই, এটি একটি সরকারি অফিস। রাত্রি যাপনের জন্য অফিস কক্ষেই রয়েছে সুব্যবস্থা। সরকারি কাজ বাদ দিয়ে কর্মকর্তা কর্মচারীদের জন্য রান্না করছেন অফিস সহায়ক নূরজাহান বেগম। যেন নিয়মনীতির কোনো তোয়াক্কাই নেই কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ে। রান্না বান্না দুপুরে সবাই স্টাফ খায়, বাইরে খায় না, এই জন্যই। মাছ আর শাকভাজি। মাছ শাকভাজি। জি। আপনার পদটা কি এখানে? অফিস সহকারী। দুই ডিস্ট্রিক্টের দায়িত্বে আছেন, তখন থাকেন। কোন স্যার থাকে ওখানে? কার থাকার ব্যবস্থাটা? ডিডি স্যার। ডিডি। সরেজমিনে দেখা যায় এই কার্যালয়কে রীতিমতো বাসভবনে রূপ দিয়েছেন উপপরিচালক মোদাব্বের হোসেন। অভিযোগ, 2022 সালে কার্যালয়ে যোগদানের পর আওয়ামী নেতাদের ছত্রছায়ায় নিয়োগ ও বদলি বাণিজ্য সহ সরকারি বরাদ্দের মোটা টাকা হাতিয়ে নেন তিনি। পরিবার পরিকল্পনার উপপরিচালকের পাশাপাশি সদর উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বও পালন করেন। ভারতে পাচারকালে বিজিবির হাতে ধরা পড়া পরিবার পরিকল্পনা সরকারি ওষুধও এই জেলা থেকে গেছে বলে অভিযোগ। ডিডির কাছে দেখা করতে গিয়ে তার কাছ থেকে মনে কর 2 লাখ টাকা দাবি করি বসে, সেই টাকা না দেওয়ার কারণে আবার তাকে জেলার বাইরে তাকে মনে করো অন্য জেলায় তাকে ট্রান্সফার করা হয়েছে। এক স্থান থেকে আরেক স্থানে ট্রান্সফার করতেছে 50 থেকে 1 লাখ টাকার বিনিময়ে 1-1.5 মাসের মধ্যে আবার পুনরায় জায়গা নিয়ে আসতেছে। অনুসন্ধানে নিয়োগ বাণিজ্যের প্রমাণ পায় টিম যমুনা। হোয়াটসঅ্যাপ মেসেজে দেখা যায় জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী সই করা এক চিঠিতে 5 জনের জন্য চাকরির সুপারিশ করছেন মোদাব্বের। এর মধ্যে 4 জনেরই চাকরি হয়েছে। আপনি এটা ভুল তথ্য পাইছেন, আর আপনার এমনিতে আপনি বুঝতে পারবেন। আর আমরা তো আমি তো গ্রাজুয়েট কমপ্লিট নেই, আমি তো বলতে না আজকে না, আর আপনার কেন আমি জবাব দিতে করব। তবে বদলি বা নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত উপপরিচালক। অফিসে কি সম্ভব রান্না করে খাওয়া? থাকা তো থাকার তো রুম আছে, তো থাকা তো হয় না আমার। আমি তো 3টা জেলা দায়িত্বে। হ্যাঁ, আমি এখানে সপ্তাহে 1 দিন আসলাম, সপ্তাহে 1 দিন আসলাম। হ্যাঁ, আপনারা যেটা জানেন ওটা রিপোর্ট করেন। হ্যাঁ, যেটা আপনারা শুনেছেন আপনারা রিপোর্ট করেন। সচেতন নাগরিকদের মতে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে খোলস পরিবর্তন করে এমন অসাধু কর্মকর্তারা। প্রভাবশালী হওয়ায় ধরাছোঁয়ার বাইরেই থেকে যান তারা।
মনিটরিং না থাকার কারণে এই সমস্ত সরকারি কর্মকর্তা সরকার বদলের সাথে সাথে নিজের বর্ণটাকেও বদলে ফেলেন। তদন্ত সাপেক্ষে কঠোর পদক্ষেপের তাগিদ কুড়িগ্রামবাসীর। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। চট্টগ্রামে খামার থেকে একে একে ৫৪টি গরু চুরির পর অবশেষে ধরা পড়েছে সংঘবদ্ধ চক্রের ২ সদস্য। পুলিশকে তারা জানিয়েছে চুরির কৌশল। তাদের দেয়া তথ্য মতে উদ্ধার হয়েছে ১৪টি গরু। বিভিন্ন জেলা থেকে চট্টগ্রাম এসে চুরির পর বাইরে অর্ধেক দামে এসব গরু বিক্রি করে দেয় চক্রটি। তবে মূল হোতাসহ অন্যরা এখনও ধরাছোঁয়ার বাইরে। গরু চোরদের ধরতে সিসি ক্যামেরার এই ফুটেজে ছিল ভরসা। এটির সূত্র ধরেই চলে পুলিশের তদন্ত। গন্তব্য অনুসরণ করে দেখা যায় গরু বহনকারী ট্রাকটি চলাচল করে কুমিল্লার চান্দিনা ও চাঁদপুরের মতলব এলাকায়। সেখানে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় সেখানে বিক্রি করে দেয়া ১৪টি গরু। গরুগুলো বেশ বড় এবং বেশ স্বাস্থ্যবান। এগুলো একটা ২ লাখ টাকার উপরে গরু, কিন্তু ওরা কোনোটা ৫০,০০০, কোনোটা ১ লাখ টাকায় যেভাবে পেয়েছে সেভাবে বিক্রি করে দিয়েছে। খুবই কম মূল্যে বিক্রি করেছে। গ্রেফতারের পর ডাকাতির কৌশল পুলিশকে জানায় সংঘবদ্ধ চক্রের এই ২ সদস্য। ডাকাতির আগে সাধারণত যারা ডাকাতি করে থাকে তারা ওই এলাকাটা রেকি করে থাকে, রেকি করে খোঁজখবর নিয়ে থাকে। খোঁজখবর নিয়ে তারা সুবিধাজনক সময়ে এই ডাকাতিগুলো সংগঠন করে থাকে। রাখালদেরকে অস্ত্রের মুখে জিম্মি করা গেল ২৪ অক্টোবর লুট করা গরু ফিরে পেয়ে খুশি খামারি। আমার তো খুব ভালো লাগছে। এখন আমি মনে বুঝাইতে পারছি যে এই গরুগুলো আমি ফেরত পাবো। এখন আপনারা নিউজ করছেন, পুলিশ প্রশাসন আমার সহযোগিতা করছে। গরু চুরি বন্ধে নিরাপত্তা বৃদ্ধি এবং চক্রের সবাইকে ধরার দাবি ব্যবসায়ীদের। যারা ডাকাতের সাথে ইনভলভ ওরা যেন জামিন না পায়। দেখা যাচ্ছে যে পুলিশ অনেক কষ্ট করে চোর ধরতেছে, ওনারা জামিনে বেরিয়ে আবার চুরি ডাকাতি করতেছে। আমরা এখনো আতঙ্কগ্রস্ত অবস্থায় আছি, আমরা সংখ্যামুক্ত না। এর আগে গত ১৯ নভেম্বর পটিয়ায়ও এক খামারের ২১টি গরু এবং ১৩ নভেম্বর আরেকটি খামার থেকে চুরি হয় ১৯টি গরু। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঋতু পরিবর্তনে বদলেছে প্রান্তিক দৃশ্য, সাথে বদলেছে জীবনযাত্রা। চুয়াডাঙ্গায় খেজুরের রস সংগ্রহের ধুম পড়েছে। গুড় তৈরিতে ব্যস্ত অনেকে। শীতের সকাল আর বিকেলের গল্প তুলে এনেছেন সহকর্মী জিসান আহমেদ। অগ্রহায়ণের মিষ্টি সকাল, জমে আছে শিশির বিন্দু, অপরূপ প্রকৃতি, পাখির ডাকে আড়মোড়া ভাঙে চারপাশ। হিমেল হাওয়ার সাথে স্নিগ্ধ প্রকৃতি, জেগে ওঠে প্রান্তিকের মানুষ, শুরু হয় দিনের ব্যস্ততাও। চুয়াডাঙ্গার গুড়ের খ্যাতি দেশ জুড়ে, তাই আগেভাগেই খেজুর গাছ প্রস্তুত করে রেখেছিলেন গাছিরা। শুরু হয়েছে রস সংগ্রহ। কেবল পয়লায় 2 দিন জ্বালছে। আপনার শীতের এটা হচ্ছে শীতে খেত। আপনার শীত যত বাড়বে রসের আমদানি তত বাড়বে। আর ঝুড়িয়ে চাষাচোলা করি করে নলি মারার পরে ধরেন এই যে এখন থেকে ভাড় বাদ দিই, ফাল্গুন মাস পর্যন্ত কাটবো, ফাল্গুন মাসের 10-15 পর্যন্ত কাটবো। দিনের শেষ ভাগেও কাজ ফুরায় না গাছিদের। পরের দিনের রস সংগ্রহের জন্য চলে গাছ পরিচর্যা, তারপর রাত ভোর অপেক্ষা। গাছগুলা রাস্তার কোলে অযত্নভাবে ছিল, আমরা যত্নমত্ন করে এখন গাছগুলা মানুষ করে আমরাই কাটি। রস পাড়ি নিয়ে জাল দিই, জ্বালানোর পরে গুড় হয়। যারা গ্রামে এসে এই দৃশ্যগুলো দেখে গিয়েছে তারা তো দেখেছেই, কিন্তু যারা এই দৃশ্যগুলো দেখতে পায়নি তারা আসলে অনেক বড় মিস করেছে। ঋতুর এই বদলে বাড়তি আয়ের পথ তৈরি হয়েছে অনেকের। গুড়ের মান ধরে রাখতে গাছিদের পরামর্শ ও সহযোগিতা করছে কৃষি বিভাগ। তাদের সাথে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন যাতে এই এলাকার গুড়গুলি মানসম্মত হয়, বিশেষ করে নিপা ভাইরাস মুক্ত যাতে হতে পারে সে ব্যাপারে কৃষি বিভাগ চাষি ভাইদেরকে, খেজুর গুড় উৎপাদনের সাথে জড়িত ব্যক্তিদেরকে নিয়মিত পরামর্শ প্রদান করছেন। এবার চুয়াডাঙ্গায় খেজুরের গাছ প্রস্তুত করা হয়েছে 2,71,960টি।
যা থেকে রস সংগ্রহের পর 2700 মেট্রিক টন খেজুরের গুড় তৈরি করা হবে এবং পাঠানো হবে দেশ ছাড়িয়ে বিদেশেও। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। ভোরের কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতের আগমনী বার্তা প্রকৃতিতে। এ বিষয়ে আরও জানাতে সর্বোত্তরের জেলা পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি মিয়াজি। রনি, অগ্রহায়ণের মধ্যভাগে কতটা কুয়াশা পড়েছে পঞ্চগড়ে, শীত কেমন অনুভূত হচ্ছে? আপনি জানেন যে দেশের সর্ব উত্তরে সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে কিন্তু গত কয়েকদিন থেকে দেখছি যে উত্তরের যে হিমেল হাওয়া এটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে, যার কারণে এখানে কনকনে শীত অনুভূত হচ্ছে। আজ সকাল 6টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে ভালো খবর হচ্ছে যে গত কয়েকদিনের পরই কিন্তু কাঞ্চনজঙ্ঘার যে অপরূপ সৌন্দর্য সেটি কিন্তু উকি দিয়েছে এবং এই চলতি মৌসুমে সবচেয়ে পরিষ্কার মুক্ত আকাশে কিন্তু কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখছেন এখানে যারা বাইরে থেকে পর্যটক আসছেন। এখানে উপজেলা প্রশাসনের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছেন যে গত বছরের তুলনায় এবারও তারা নিরাপত্তা জোরদার করেছেন। যারা পর্যটক আসছেন, দেখছেন, ঘুরছেন, তারা যেন কোনো সমস্যার মধ্যে না পড়েন সেক্ষেত্রে তারা নজরদারিতে রাখছেন। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় কিন্তু যারা শীত বস্ত্র অভাবে মানবতার জীবনযাপন করেন, গরিব অসহায় শীতার্থ মানুষ রয়েছেন, তাদের মাঝে শীত বস্ত্র বিতরণ কিন্তু ইতিমধ্যে শুরু করেছেন এবং যারা প্রকৃত শীতার্থ তারা এই শীত বস্ত্র পাবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং আবহাওয়া পর্যবেক্ষক যারা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছেন যে উত্তর দিক থেকে যে হিমেল হাওয়া এটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে কনকনে শীত অনুভূত হচ্ছে এবং তীব্র শীত অনুভূত হচ্ছে। তারা বলছেন যে তাপমাত্রা যে উঠানামা করছে, এই তাপমাত্রা কিন্তু আরো আগামী কয়েকদিনের মধ্যে হ্রাস পাবে এবং শীতের যে তীব্রতা সেটি বৃদ্ধি পাবে। তবে তারা বলছেন যে যেহেতু চলতি শীত মৌসুমের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা এখানে কয়েকদিন থেকে বিরাজ করছে, তারা বলছেন যে তাপমাত্রা আরো হ্রাস পাবে। আর আবহাওয়ার কথা যদি বলি যে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কিন্তু এখানে কনকনে শীত অনুভূত হচ্ছে, ফলে এখানে যারা ছিন্নমূল মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা সময় মতো কাজে যেতে পারছে না, যার কারণে তাদের কাজের ব্যাঘাত ঘটছে। দেবাশিস, ধন্যবাদ রনি যুক্ত হওয়ার জন্য। 10 দিনের সফরে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ বিমানের BG 201 নম্বর ফ্লাইটে সকাল 8:20 সস্ত্রীক ঢাকা ছেড়েছেন তিনি। লন্ডনের এই সফরে তিনি বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানে অংশ নেবেন, পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের অগ্রগতি এবং আগামী নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বিএনপির দুই শীর্ষ নেতার মধ্যে। ঝালকাঠিতে পৌরসভা নিষ্ক্রিয়তায় চরম দুর্ভোগে দিন কাটছে পৌরবাসীর। খাল, ড্রেন, ময়লা আবর্জনা দিয়ে ভরাট, সড়কের আশেপাশেও একই দশা। নোংরা সেসব জায়গায় অবাধে বংশবিস্তার করছে মশা। চরম অব্যবস্থাপনায় বাড়ছে দুর্গন্ধ এবং মশার উপদ্রব। দুর্ভোগে নাজেহাল পৌরবাসী, চান দ্রুত প্রতিকার। নামে প্রথম শ্রেণীর পৌরসভা, অথচ কাজে কর্মে তার বালাই নেই। ঝালকাঠি শহরের প্রায় সবকটি ড্রেনেই দেখা যায় আবর্জনা স্তূপ। সেই দুর্গন্ধে নাজেহাল আশপাশের মানুষ। রাস্তাঘাটের অপরিচ্ছন্নতা বলে দেয় বহুদিন পরিষ্কার করা হয়নি এসব কিছুই। নোংরা ড্রেনের বদৌলতে অবলীলায় বংশবিস্তার করছে মশা, তবুও লার্ভা ধ্বংসে কোনো উদ্যোগ নেই। এতে একদিকে যেমন বেড়েছে মশার উপদ্রব, সেই সাথে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে 200 ঘর। তাই পৌরসভার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বাসিন্দারা। বেশ কিছুদিন যাবৎ মশার উপদ্রব বেড়ে গেছে। মশার জ্বালায় আমরা অতিষ্ঠ ঝালকাঠিবাসী। ড্রেন রেগুলার পরিষ্কার হচ্ছে না। ড্রেন আমরা সকালে, বিকেলে, সন্ধ্যাবেলায় অনেক মশা তৈরি হয়। আমার দোকানদারি করতে অনেক অসুবিধা হচ্ছে। এখানে ময়লা আবর্জনা ভর্তি, নোংরা বাড়ি ড্রেন দিয়ে নামে, মশার জ্বালায় টেকা যায় না মোটেও। চারিদিকে নোংরা আবর্জনা, বাসা বাড়ির ময়লা ফেলে, শহর নোংরা, এই কারণে মশা। দিনে রাতে 24 ঘন্টায় মশায় কামড়ায়। কিন্তু প্রথম শ্রেণীর একটি পৌরসভায় কেন এমন অনিয়ম? এমন প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যায়নি পৌর নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে। শুধু জানান প্রতিদিনই মশার ওষুধ ছিটানো হচ্ছে। প্রতিনিয়ত রোজ বিকেলবেলা বিভিন্ন ওয়ার্ডে ফগার মেশিন দিয়ে আমরা মশার ওষুধ ছিটিয়ে মশা আমরা কন্ট্রোলে রেখেছি। দ্রুত ঝালকাঠি শহর পরিষ্কার পরিচ্ছন্নের পাশাপাশি মশক নিধনে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি পৌরবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দেশের অন্যতম আলু চাষের জেলা জয়পুরহাট, কিন্তু সেখানেই দেখা দিয়েছে আলু বীজ ও সারের সংকট। ফলন ব্যাহত হওয়ার শঙ্কায় দিশেহারা প্রান্তিক কৃষক। বাড়তি দামেও মিলছে না সার, বীজ।
এ বিষয়ে সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া নজরদারির হুঁশিয়ারি প্রশাসনের। জয়পুরহাট শহর থেকে কিছুটা দূরেই পল্লী বিদ্যুৎ এলাকা। এখানেই 10 বিঘা জমিতে আলু চাষ করছেন স্থানীয় কৃষক সুমন মিয়া। তবে কপালে দুশ্চিন্তার ভাঁজ। আলুর বীজ দরকার 50 বস্তা, কিন্তু পেয়েছেন 30। প্রয়োজন মতো জোগাড় হয়নি সারও। 20 বস্তা আলুর মধ্যে আমি আলু পাচ্ছি 12 বস্তা, 8 বস্তা পাইনি। 5 বিঘা মাটি আর 12 বস্তাতে হচ্ছে না, আরো 8 বস্তা আমার লাগবে। সুমনের মতোই দুশ্চিন্তায় জেলার অন্য কৃষকরাও। ন্যায্য দাম দূরে থাক, চড়া মূল্যও মিলছে না কাঙ্ক্ষিত সার বীজ। ফলে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কায় চাষিরা। দাম বেশি, আগে যে দামে কিনলাম ওই দাম আর নাই। 3100 টাকা বুকিং দেওয়া ছিল, আর এখন নিচ্ছে 4500 টাকা। তাও বীজ নাই, আমার প্রয়োজন অনুসারে পাচ্ছি না। নাই সার, ঘর সারালা হলো ঘর বন্ধ করে চলে হারে চলে গেছে। জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় 3000 টাকার বীজ আলু এখন বিক্রি হচ্ছে 4500 টাকা পর্যন্ত। প্রকারভেদে বস্তা প্রতি সার কিনতেও কৃষকদের অতিরিক্ত গুনতে হচ্ছে 200 টাকা। তবুও চাহিদা অনুযায়ী সার বীজ জোগাড় হয় না। 60,000 মেট্রিক টনের বীজের প্রয়োজন, তার এগেনিস্টে 70 থেকে 20,000 মেট্রিক টন বীজ আসছে। 25 কেজি পার বিঘাকে দর মনে হয় প্লাস মাইনাস অনুমোদন আছে, কিন্তু আমার কৃষকরা কিন্তু অনেক বেশি প্রয়োগ করে। তবে সার ও বীজের সংকট মানতে নারাজ কৃষি কর্মকর্তারা। বলছেন, অতিমাত্রায় সার ব্যবহারের প্রবণতা ও পছন্দ মতো কোম্পানির বীজ না পাওয়ায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। প্রশাসন বলছে, সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে এ বিষয়ে। চাহিদা অনুযায়ী সে কৃষকরা কাঙ্ক্ষিত ব্র্যান্ডের বীজগুলো পাচ্ছে না। আমাদের এখানে সারের যথেষ্ট বরাদ্দ আছে। আমাদের টিএসপি কৃষক পর্যায়ে আমরা সরকার নির্ধারিত মূল্যে কৃষকরা যাতে সার পায় এই বিষয়ে আমরা মাঠ তদারকি করতেছি। কারসাজিটা চলছে, এটা কিন্তু আমরা গত 15 দিন আপনারা দেখেছেন 50টি মোবাইল কোর্ট হয়েছে, টাস্কফোর্স হয়েছে, এবং 3 জন সিন্ডিকেট যারা মজুতদারি করেছে তাদের কিন্তু আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জরিমানা সহ এবং তাদের ডিলারশিপ বাতিলের জন্য আমরা প্রস্তাব করে লিখেছি। চলতি মৌসুমে জেলায় 40,000 হেক্টর জমি আলু চাষের আওতায় আনা হয়েছে, আর বীজ আলুর চাহিদা রয়েছে প্রায় 60,000 টন। আব্দুল আলিম, যমুনা নিউজ, জয়পুরহাট। দেশের অন্যতম বড় ঘোড়া বেচাকেনার হাট তুলসীপুর। বিভিন্ন জেলা থেকে এই হাটে জড়ো হয় ক্রেতা বিক্রেতা। 3000 থেকে 1.5 লাখ টাকার ঘোড়া পাওয়া যায় এই বাজারে। গ্রামে সাপ্তাহিক হাট পার। সূর্য তখনও দিগন্তে দেখা দেয়নি, তার আগেই হাজির দূর দূরান্তের ক্রেতা বিক্রেতা। আর 10টা হাটের তুলনায় তুলসীপুর একেবারেই ভিন্ন। কারণ কৃষিপণ্য বা অন্য কিছু নয়, প্রতি বৃহস্পতিবার এই হাটে কেবল একটি প্রাণীর বেচাকেনা হয়। দেশি, মিশ্র আর তাজি জাতের শতাধিক ঘোড়া এই হাটের প্রধান ও একমাত্র আকর্ষণ। এই বাজারে বিভিন্ন দূর দূরান্ত থেকে ঘোড়া আসে, যেমন খুলনা, যশোর, লোহাগড়া, মাগুরা, পাটগাছা, মাদারীপুর, শিবচর, পাঁচচর, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, নলডাঙ্গা, বামনডাঙ্গা, বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় ঘোড়া বিক্রি করার জন্য আসে এবং ক্রেতারাও আসে কেনার জন্য। সিরাজগঞ্জ থেকে আইছি, প্রত্যেক রাটে আহি 4-5টা করে নিয়ে আসি, বেচা কিনি করি, আবার 2-1 করে কিনেও নিয়ে যাই। সওয়ারি ঘোড়াও আছে, তবে সবচেয়ে বেশি চাহিদা গাড়ি টানা ঘোড়ার। হরেক নাম আর দামের ঘোড়া ক্রেতা যাচাই করেন শক্তি আর ক্ষিপ্রতার ভিত্তিতে। এজন্য ঘোড়াগুলোকে দিতে হয় কঠিন পরীক্ষা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ কেনাবেচার জন্য জড়ো হন এই হাটে। 3000 থেকে 1.5 লাখ টাকার ঘোড়া কেনাবেচা হয় এই বাজারে। বড় ঘোড়া পাওয়া যায়, বাচ্চা ঘোড়া পাওয়া যায়, গুড়ি ঘোড়া পাওয়া যায়, টাটু ঘোড়া পাওয়া যায়। ভালো ঘোড়ার ভালো দাম, খারাপ ঘোড়ার খারাপ দাম। কেউ কেউ শক্তি পরীক্ষা করতেছে, কেউ কেউ চেহারা স্রোত দিয়ে নিতেছে। ঘোড়া শক্তি মানে ঘোড়া বাঁধ দেয়, আবার মানে দড়ি বাঁধ দেয়, আবার পাগর নামার নাকি পুকুর আছে, এলে পরীক্ষা করে হেরে সুন্দরভাবে যার পর্যন্ত নিব, যার পর্যন্ত নিব না। ব্যতিক্রমী হাটে মিলবে ঘোড়ার লাগাম, জিন সহ আনুষঙ্গিক সব সরঞ্জাম। স্থানীয়রা বলছেন, এ অঞ্চলে 50 বছর ধরে ঘোড়ার বেচাকেনা চললেও হাটের বয়স 30 বছরের মতো। এতদিনেও গড়ে ওঠেনি পর্যাপ্ত সুযোগ সুবিধা। বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসে, কোনো রকমের অসুবিধা এটা পড়ে। বিভিন্ন জায়গা থেকে লোক আছে, তারা প্রশাসনের কাছে একটা দাবি, তারা যে একটু হেল্প চাইলে হেল্প করে দেয়, এই তুই আমার কাছে চাওয়া। ঐতিহ্যবাহী এই হাট উন্নয়নে নিজের পরিকল্পনার কথা জানালেন ইউনো। ব্যাংকের সাথে কথা বলবো যে তাদের অস্থায়ী কোনো বুথ সেখানে স্থাপন করা যায় কিনা ব্যবসায়ীদের লেনদেনের স্বার্থে, এবং তাদের থাকা খাওয়ার জন্য আশেপাশে স্পেশালি খাওয়ার জন্য কোনো হোটেল মানে ব্যবস্থা করা যায় কিনা আমরা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেব।
উপজেলা প্রশাসনের তথ্য মতে জামালপুর সদরের এই হাটে প্রতি সপ্তাহে হাটবদল হয় প্রায় 50 লাখ টাকা। আমিন বাবু, যমুনা নিউজ। পাবনার ভাঙ্গুড়ার রুহুল বিলে চলছে বাউত উৎসব। দল বেঁধে বিলের পানিতে মাছ শিকার করছেন নানা বয়সী মানুষ। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কলিট তালুকদার। কলিট, এই আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবেন। কতজন মৎস্য শিকারী অংশ নিয়েছে উৎসবে? দেবাশিস, আপনার শেষ প্রশ্ন থেকে আসি, আসলে কতজন মৎস্য শিকারী এই বাউত উৎসবে অংশগ্রহণ করেছে এটা আসলে বলে বোঝানো যাবে না। আসলে যদি দেখাই যে এই যে পাবনার ভাঙ্গুড়া উপজেলার যে ঐতিহ্যবাহী রুহুল বিল, এই বিলের পুরাটা বিল জুড়েই কিন্তু সেই শৌখিন মৎস্য শিকারীদের যে উৎসব, সেই উৎসব চলছে। অনেকে বিলে নেমেছে, এখনো অনেকে নামার প্রস্তুতি নিচ্ছে। যদি দেখায় যে এখনো লাইন ধরে ধরে সেই লোকজন কিন্তু সেই মৎস্য শিকারীরা বিভিন্ন জাল, ঠেলা জাল, পলো সহ বিভিন্ন মাছ ধরার সামগ্রী নিয়ে তারা কিন্তু বিল অভিমুখে আসছে এবং তারা বিলে নামার প্রস্তুতি নিচ্ছে। আসলে এই উৎসবটি বছরে 2 দিন হয়ে থাকে, ডিসেম্বর মাসের শুরু দিকে, নভেম্বর মাসের শেষ দিকে, সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার এই 2টা দিন এই উৎসবটি হয়ে থাকে। এবং এই উৎসবকে ঘিরে আসলে শুধু পাবনার অঞ্চল নয়, এর আশেপাশের অঞ্চল টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, কুষ্টিয়া সহ পাবনার আশেপাশের অঞ্চল থেকে কিন্তু শৌখিন মৎস্য শিকারীরা আসেন এই বিলে মাছ শিকার করতে। কিন্তু অন্যবারের তুলনায় এইবারে কিন্তু মৎস্য শিকারীদের পরিমাণটা কম, কারণ তারা বলছে যে বিভিন্ন চায়না জাল সহ বিভিন্ন সেই গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ শিকার করা যারা পেশাজীবী মৎস্য শিকারী আছে তাদের এই মাছগুলো শিকার করে এখন আসলে বিলে সেই কাঙ্ক্ষিত মাছের দেখা মেলে না, যে কারণে আসলে এই মৎস্য শিকারী যে শৌখিন মৎস্য শিকারীরা আছে তারা মাছ শিকারে আগ্রহ দিন দিন হারিয়ে ফেলছে। তারা বলছে যে এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে এখন থেকে প্রশাসনের আসলে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার, না হলে আস্তে আস্তে কিন্তু এই যে ঐতিহ্য চলনবিল অঞ্চলের যে এই যে শৌখিন মৎস্য শিকারীদের যে বাউত উৎসব, এই উৎসবটি কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে। দেবাশিস, ধন্যবাদ কলিট যুক্ত হবার জন্য। ফিলিস্তিনের সংহতি দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ফিলিস্তিনি দূতাবাস। 2 দিন ব্যাপী আয়োজনের উদ্বোধন হয়েছে শুক্রবার সন্ধ্যায়। আয়োজকরা জানান প্রদর্শিত চিত্রকর্ম বিক্রি করা হবে। এই প্রদর্শনী থেকে সংগৃহীত অর্থ পাঠানো হবে ফিলিস্তিনের মানুষের জন্য। জাতিসংঘের আহ্বানে প্রতি বছর 29 নভেম্বর পালিত হয় ফিলিস্তিন সংহতি দিবস। এই উপলক্ষে ঢাকার ফিলিস্তিন দূতাবাসে চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় নিপীড়িত ফিলিস্তিনিদের গল্প। প্রদর্শনী দেখতে আসেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 2 জন উপদেষ্টাও। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। আমাদের ছেলেমেয়েরা যখন রাস্তায় আন্দোলন করছিল এবং ঝাঁকে ঝাঁকে যখন মারা যাচ্ছিল, আমার মনে পড়ে যে আমার সারাটাক্ষণ মনে হচ্ছিল যে এইভাবে প্যালেস্টিনের ছেলেমেয়েরা প্যালেস্টাইনে মারা যাচ্ছে। আমরা যে এখানে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করি, তখন ফিলিস্তিনের মানুষের এই আন্দোলন আমাদেরকে উৎসাহ যোগায়, প্রেরণা দেয়। কিন্তু আমরা যদি আবার ফিলিস্তিনের পাশে না থাকি, তাহলে আমাদেরকে কেউ ক্ষমা করবে না। প্রদর্শনীর বড় অংশ জুড়ে ছিল ইসরায়েলি হামলায় নিহত সংবাদকর্মীদের বীরত্ব গাথা। প্রত্যেকে প্রকাশ্যে সাংবাদিক ছিল এবং সেই কারণেই তার মারা গেছে। আমরা আজকে যেই পৃথিবীতে আছি, সেই পৃথিবীতে একসময় আমাদের প্রশ্ন করা হবে, তোমরা কোথায় ছিলে, কিভাবে এটা হতে দিলে। এবং যেই দেশগুলি গণতন্ত্র নিয়ে বুলি আওড়ায়, স্বাধীনতা নিয়ে বুলি আওড়ায়, তারা প্রকৃত অর্থে কি করে সেটা আমরা দেখছি। নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকার জন্য বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। We hope the success for this interim government, for the reform, in order to give a better life and better future for this country and the people of this country. We pray for you as much as you pray for us. We support you in any way that we can. May Allah bless you all, and I thank you again.
কিউরেটর জানান এবছর 50টি ছবি প্রদর্শিত হচ্ছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সামনের দিনেও এমন আয়োজন অব্যাহত রাখার কথা জানান তিনি। তাহিয়া তাবানি এমনিতেই হচ্ছে চিত্রকর্ম বিভিন্ন ধরনের করে থাকেন এবং উনি তার চিত্রকর্ম যদিও বিক্রির বিষয় নিয়ে করতেন, নিজের প্যাশন থেকেই করতেন। গত বছর তারা এই ধরনের একটা আয়োজন করছে, তখন ওই আপনাদেরকে আমি বলেছিলাম যে আমরা কি এখানে একটা এক্সিবিশন করতে পারি কিনা, যেটা যদি যেই টাকাটা এখান থেকে উঠে আসবে সেটা আমরা হচ্ছে প্যালেস্টাইনের ত্রাণের জন্যই হচ্ছে ডোনেট করে দিব। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত এই চিত্রকর্ম প্রদর্শনী শেষ হবে শনিবার। তাজ নূর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। তৃতীয় দিনে গড়িয়েছে সিরিয়ার সেনা ও বিদ্রোহীদের লড়াই, ক্রমেই আরও ভয়াবহ রূপ নিচ্ছে দুপক্ষের সংঘাত। শুক্রবার আলেপ্পো শহরের ভেতরে হামলা চালায় বিদ্রোহীরা। গত 3 দিনে প্রাণ গেছে 2 শতাধিক মানুষের, যার মধ্যে 8 শিশুসহ 27 বেসামরিক নাগরিক রয়েছে। এক বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী জানায়, আলেপ্পো ও ইদলিবে বিদ্রোহীদের হামলা প্রতিহতের চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনারা। ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করেছে তারা। সেনাবাহিনীর বিরুদ্ধে হায়াত তাহরির আল শামের নিয়ন্ত্রিত উত্তর পশ্চিমাঞ্চলে হামলা জোরদারের অভিযোগ তুলে আলেপ্পো অঞ্চলে পাল্টা হামলা চালায় গোষ্ঠীটি। বলা হচ্ছে 2020 সালের পর এটি সিরিয়ান বিদ্রোহীদের সবচেয়ে বড় হামলা। গাজা, লেবাননের পর এবার কি তবে ইসরায়েলের লক্ষ্য সিরিয়া? গত 1 বছরে কয়েক দফা ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে সিরিয়া। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই নতুন করে দেশটিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। তাদের সামরিক বাহিনীর হুমকি, হিজবুল্লাহকে শক্তিশালী হতে সহায়তা করলে দেশটিকে চরম মূল্য দিতে হবে। গাজা, লেবাননে ইসরায়েল ভয়াবহ তাণ্ডব তো চালিয়েছেই, সিরিয়াও গত 1 বছরে বেশ কয়েকবারই হয়েছে তাদের লক্ষ্য। তেল আবিবের সাফাই, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে তারা। হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ মুহূর্তেও ইসরায়েলি হামলার শিকার হয়েছে লেবানন সিরিয়ার মধ্যবর্তী 3টি সীমান্ত ক্রসিং। ইসরায়েলের দাবি, এসব পথে ইরানের অস্ত্র ঢুকত লেবাননে। হিজবুল্লাহকে সহায়তার অভিযোগ তুলে সম্প্রতি সিরিয়ায় হামলার মাত্রাও বাড়িয়েছে দেশটি। দফায় দফায় হামলা চালিয়েও শান্ত হচ্ছে না ইসরায়েল, সিরিয়াকে দিচ্ছে নানা হুমকি ধামকিও। তারা বলছে সামরিকভাবে এখন দুর্বল হয়ে পড়েছে হিজবুল্লাহ। তেল আবিবের হুঁশিয়ারি, এমন অবস্থায় যদি হিজবুল্লাহকে আবারও শক্তিশালী হতে বাশার আল আসাদ সরকার সহায়তা করে, তবে সিরিয়াকে চরম মূল্য দিতে হবে। হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহের সব ধরনের প্রচেষ্টাকে রুখতে আমরা সিরিয়ার ভূখণ্ডে হামলা চালাবো। গোষ্ঠীটিকে অস্ত্র সরবরাহের কোনো প্রচেষ্টা যদি আমাদের নজরে আসে, সাথে সাথে পদক্ষেপ নেওয়া হবে। হিজবুল্লাহর পুনর্গঠনে সিরিয়া সহায়তা করলে মূল্য দিতে হবে তাদের। 1 যুগেরও বেশি সময়ের গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় মানবতার জীবন কাটাচ্ছে লাখ লাখ মানুষ। মানবাধিকার সংগঠনগুলোর শঙ্কা, এমন পরিস্থিতিতে ইসরায়েল হামলা আরও জোরদার করলে দেশটিতে নেমে আসবে ভয়াবহ মানবিক বিপর্যয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকরের পর দেশে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত লেবানিজরা। তবে ভয়াবহ সংঘাতের জেরে চিরচেনা বসতভিটা এখন কেবল ধ্বংসস্তূপ। তবুও নিজ ভূখণ্ডে ফিরতে পেরে উচ্ছ্বসিত লেবানিজরা। শিশু সন্তান এবং বৃদ্ধ মাকে নিয়ে দীর্ঘদিন পর বাড়ি ফেরা, চোখে মুখে আনন্দ জয়নাবের। লেবাননে ইসরায়েলি হামলা জোরদার হলে ঘর ছেড়ে আশ্রয় নিয়েছিলেন প্রতিবেশী দেশ সিরিয়ায়। গাড়ি ভর্তি মালপত্র নিয়ে জয়নাবের মতো দেশে ফিরছেন আরও বহু লেবানিজ। হাসান নাসরাল্লাহর ছবি বুকে জড়িয়ে আবেগাপ্লুত অনেকে। পূর্বপুরুষের আমল থেকে নাবাতিয়ে থাকি, এই ভূখণ্ড শহীদদের রক্তে সিক্ত। শহীদ হাসান নাসরাল্লাহ বলেছিলেন, দিন শেষে জয় আমাদেরই হবে। তার প্রতি আস্থা রেখেছি। আল্লাহর দয়ায় আবার নিজের দেশে ফিরে এসেছি। বাড়ি, দেশ, আপনজন সব ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, কিন্তু বীরের বেশে আবারও নিজ দেশে ফিরে এলাম। শহীদ হাসান নাসরাল্লাহর রক্ত বৃথা যায়নি, আমরাই জয়ী। প্রতিবেশী দেশগুলো সহ দেশের বিভিন্ন প্রান্তে আশ্রয় নিয়েছিলেন লেবানিজরা। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ধীরে ধীরে দেশে ফিরছেন বাস্তুচ্যুতরা। নিজ ভূখণ্ডে ফিরতে পেরে আবেগে আপ্লুত তারা। 23 সেপ্টেম্বর আমাদের সাজানো গোছানো বাড়িটা ইসরায়েলি বোমায় ধ্বংস হয়। জিবকিন এলাকায় সর্বপ্রথম ধ্বংস হওয়া বাড়ি আমাদেরই। তবে কোনো আফসোস নেই, এই পরিবারে 20 জন শহীদ হওয়ার গৌরব অর্জন করেছে।
ছোট থেকে এ বাড়িতেই বড় হয়েছি। বিশাল বারান্দা দিয়ে পুরো শহর দেখা যেত। বাড়িটার কিছুই আর থাকলো না। বাড়ির সাথে আমার সারা জীবনের স্মৃতিও নিশ্চিহ্ন হয়ে গেল। কিন্তু আমরা এখানেই থাকবো, আবার বাড়ি বানাবো। গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই হিজবুল্লাহ তেল আবিব সংঘাতও শুরু হয়, যা গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ভয়াবহ রূপ নেয়। যুদ্ধের কারণে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে লেবাননের 10 লাখের বেশি বাসিন্দা, প্রাণ হারিয়েছেন 4000-এর বেশি মানুষ। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। রাশিয়ার তেলের ডিপোতে হামলা চালানোর দাবি করল ইউক্রেন। শুক্রবার রাশিয়ার রোস্তভ অঞ্চলের অ্যাটলাস নামের ওই ডিপোতে হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে দেশটি। ফুটেজে দেখা যায় হামলার পর ডিপো জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে হামলার সত্যতা নিশ্চিত করেছে রোস্তভ অঞ্চলের গভর্নর। তবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে বিদ্যুৎ কেন্দ্র সহ ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে জোরদার হামলা অব্যাহত রেখেছে মস্কো। মেক্সিকোতে মাদক সংক্রান্ত সহিংসতায় কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে। দেশটির সিনালোয়া রাজ্যে ঘটে এসব প্রাণহানির ঘটনা। কর্তৃপক্ষ জানায় বৃহস্পতিবার একটি অবৈধ জুয়ার কোর্টে গোলাগুলির ঘটনায় প্রাণ যায় 3 জনের। এছাড়া আরও 5টি মরদেহ উদ্ধারের কথাও জানায় সিনালোয়ার প্রসিকিউটর। এসব মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত 8 জনের মধ্যে এক পুলিশ সদস্য রয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। গ্যাং সহিংসতায় জর্জরিত সিনালোয় নিয়মিতই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষ বাধে। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের খবর। জয় দিয়ে আসর শুরু করল বাংলাদেশ যুব দল। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে 45 রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দুবাইতে আগে ব্যাট করতে নেমে মাত্র 3 রানে ওপেনার জাওয়াদ আবরারকে হারায় বাংলাদেশ। তবে 3 নম্বরে নামা অধিনায়ক আজিজুল হাকিম আরেক ওপেনার কালাম সিদ্দিকীকে নিয়ে বাংলাদেশের ইনিংস বড় করেন। কালাম 66 রানে করে আউট হলেও সেঞ্চুরি তুলে নেন আজিজুল। 133 বলে 8টি 4 এবং 4টি ছক্কা 103 রানের দারুণ এক ইনিংস খেলে আউট হন এই ব্যাটার। এরপর আর কোনো ব্যাটার বড় স্কোর না পাওয়ায় 9 উইকেটে 228 রানে থামে বাংলাদেশ। জবাবে আফগান যুবাদের শুরুটা ভালোই হয়েছিল। তবে মারুফ মৃথা, আল ফাহাদ, ইকবাল হোসেনদের দারুণ বোলিংয়ে 183 রানে অল আউট হয় আফগানিস্তান। ফার্স্ট অফ অল টিম জিতছি আর হচ্ছে আমাদের টার্গেট 1/1 ম্যাচ যাওয়া। সো আমরা ওইভাবেই চিন্তা করতেছি। পরের ম্যাচগুলো আমরা ওইভাবেই চেষ্টা করবো 1/1 ম্যাচ যাওয়ার। ইনশাল্লাহ এবারও ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবে। ব্যাটিংয়ে আমি আর অলিন যে একটা পার্টনারশিপ, ওখানে আমরা ব্যাটিংয়ে অনেক ভালো হয়েছে এবং বলিংয়ের দিক থেকে ইমন, ফাহাদ, মারুফ খুবই ভালো বোলিং করছে। তারা একটা সময় যে তারা খুবই কামব্যাক করছে ভালো। ওর ফলে আর সবার কম্বিনেশন ফিল্ডিংটা অনেক ভালো হয়েছে আজকে, যেটা আমি মনে করছি। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের খবর। আজ শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। জ্যামাইকার সাবিনা পার্কে বাংলাদেশ সময় রাত 9টায় স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ দল। টানা 5 টেস্টে বাজেভাবে হেরেছে টাইগাররা, তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করছেন মিরাজ মইনুররা। প্রথম টেস্টে 201 রানে হেরে ব্যাকফুটে বাংলাদেশ দল। ইনজুরির কারণে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেই, তার জায়গায় যথারীতি অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ। অভিজ্ঞ মুশফিকুর রহিমও ইনজুরির কারণে নেই দলে। 2 সিনিয়রের অনুপস্থিতিতে প্রথম টেস্টে সফরতের বেশ ভুগিয়েছে। প্রথম টেস্ট হারলেও ম্যাচে টাইগারদের প্রাপ্তি তাসকিন আহমেদের 6 উইকেট। এদিকে মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দল। ম্যাচ শুরু হবে সকাল 10টায়। একদিকে বাংলাদেশের সামনে সিরিজ জয়ের মিশন, আরেকদিকে আইরিশদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। প্রথম ম্যাচে রেকর্ড করা জয় অবশ্য বেশ ফুরফুরে মেজাজে আছে টাইগার্সরা। সিরিজের বাকি 2 ম্যাচের জন্য দলে ফেরানো হয়েছে দিলারা আক্তারকে। 2 বছর পর ওয়ানডে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে 4 উইকেটে 252 রান করে বাংলাদেশ নারী ক্রিকেট দল, যা ছিল ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস। স্প্যানিশ লা লিগায় আজ নিজেদের মাঠ লাস পালমাসকে আতিথ্য জানাবে বার্সেলোনা। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচটি। পালমাসের বিপক্ষে মাঠে নামার আগেই কাতালান শিবিরে এসেছে সুখবর। ইনজুরি কাটিয়ে এরই মধ্যে ম্যাচের মধ্যে দিয়ে ফিরছেন লামিন ইয়ামাল। নভেম্বরের শুরুতেই চ্যাম্পিয়ন্স লিগে ব্রেস্টার বেলগ্রেডের সাথে ম্যাচে অ্যাঙ্কেল চোট পান এই স্প্যানিয়ার্ড। লা লিগার সবশেষ 3 ম্যাচ ও জাতীয় দলের হয়ে 2 ম্যাচে মাঠের বাইরে থাকতে হয় তাকে। দলে ফিরলেও শুরুর একাদশে ইয়ামাল থাকবেন কিনা সে বিষয়ে এখনও সবুজ সংকেত দেননি বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। এদিকে লা লিগায় সবশেষ 2 ম্যাচেই পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা, তাই ঘরের মাঠে লাস পালমাসকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে চান মরিয়া কাতালান ক্লাবটি। 14 ম্যাচে 11 জয় ও 1 ড্রয়ে 34 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ফ্লিক শিষ্যরা। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।